আচ্ছা, এখানে খেয়াল করেন যে ডি, বড় হাতের ডি দেওয়া আছে। এখানে মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু চ্যানেল ইউজিং দ্য সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড বা কো চ্যানেল। অর্থাৎ আমরা যে ফ্রিকোয়েন্সি ইউজ করব, মানে রিউজ করব, তো তাদের ডিস্টেন্স কতটুকু হবে, মানে কত দূর পর পর আমরা একই ফ্রিকোয়েন্সি বারবার ইউজ করতে পারবো। তো এই এটাকে বলা হয় এই যে মিনিমাম ডিস্টেন্স, এই যে ডি। অর্থাৎ আমরা কত দূর পর পর বা কতটা সেল পর পর আমরা একটা ফ্রিকোয়েন্সি আবার ইউজ করতে পারবো। তো এই ডিস্টেন্সটা হলো ডি। তো এটাকে বলা হয় কো চ্যানেল। অর্থাৎ একটা কো চ্যানেল থেকে আরেকটা কো চ্যানেলের ডিস্টেন্স কত হবে সেটাকে আমরা বলবো ডি। আর আর হচ্ছে সেলের রেডিয়াস। তো এই যে এখানে আমাদের ফিগারটা খেয়াল করেন, আর হচ্ছে এই যে একটা এইখান থেকে এইটুক, মানে একটা সেলের মধ্যে জাস্ট এই যে কেন্দ্র থেকে এই এক এক ইয়ে পর্যন্ত, এটা হচ্ছে আর। আর ডি হবে কি এই একটা সেল, এই যে এটা, তো এটার আর এটা একই রং, তাহলে কি এটা এটা কোস্যানেল। তো এই যে একটা থেকে আরেকটার যে ডিস্টেন্স, এই যে লাল দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সেই ডি। আর এখানে ছোট হাতের ডি আছে, দেখেন, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু অ্যাডজাসেন্ট সেল। আর এই ছোট হাতের ডিটা হচ্ছে আমাদের দুইটা অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি সেলের ডিস্টেন্স। যেমন এই যে এই সেল থেকে এই সেল, এই অংশটা হচ্ছে ছোট হাতের ডি। আর এখানে আমাদের এন হচ্ছে নাম্বার অফ সেল ইন দ্য ক্লাস্টার, অর্থাৎ একটা ক্লাস্টারে কতগুলো সেল থাকবে সেটা হচ্ছে এন। তাহলে এটা যদি হয় তাহলে একটা হেক্সাগোনাল সেলের জন্য আমাদের এই যে ডি এর রিলেশন হচ্ছে এটা, ছোট হাতের ডি। তাহলে ছোট হাতের ডি হবে কি √3 আর, √3 ইন্টু আর। অর্থাৎ এই যে আমাদের ছোট হাতের ডি, একটা সেল থেকে আরেকটা সেলের ডিস্টেন্স, এটার সাথে আমাদের একটা সেলের রেডিয়াসের সম্পর্ক হচ্ছে এটা, ডি ইজ ইকুয়াল টু √3 আর। তো এখানে আসেন এবার কোস্যানেল রিউজ ডিস্টেন্স। তাহলে কোস্যানেল রিউজ ডিস্টেন্স বড় হাতের ডিটা কি হবে হেক্সাগোনালের জন্য, এটা ডি ইজ ইকুয়াল টু √3n ইন্টু আর। তো এটা হচ্ছে আমাদের কোস্যানেল ডিস্টেন্স বের করার সূত্র। তাহলে ডি সমান কি হবে √3n ইন্টু আর। তো এখানে এনটা হচ্ছে আমাদের এই যে কতটা ক্লাস্টার আছে সেটা। তো আর একটা সম্পর্ক আছে রিউজ রেশিও, এখানে খেয়াল করেন রিউজ রেশিও। তো রিউজ রেশিও এখানে কিউ, বড় হাতের কিউ বা অনেক অনেক সময় ছোট হাতের কিউ ইউজ করা হয়। তাহলে কিউ কি হবে ডি ভাগ আর। ডি এর মান আমরা এখানে যদি বসাই √3n ইন্টু আর ভাগ আর, তাহলে আর আর ক্যান্সেল হবে, তাহলে এখানে হবে কি √3n। তাহলে আমাদের কোসানাল রিউজ রেশিওটা হবে √3n। তো এখানে আমরা তিনটা জিনিস পেলাম, একটা হচ্ছে কি ছোট হাতের ডি। তো ছোট হাতের ডি হচ্ছে এক সেল থেকে আরেক সেলের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব। তারপর ডি হচ্ছে আমাদের দুইটা কোচ্যানেলের ডিস্টেন্স, মানে এক কোচ্যানেল থেকে আরেক কোচ্যানেলের ডিস্টেন্স হচ্ছে বড় হাতের ডি। আর এই যে বড় হাতের ডি এবং আর, এই দুটো রেশিওকে বলা হয় কোচ্যানেল রিউজ রেশিও। তো এটা এটা হচ্ছে কিউ, কিউ সমান হচ্ছে √3 ইন্টু এন। তো এই যে এখানে আমাদের কোনটা কি এটা ব্যাখ্যা করা আছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, মানে জিওমেট্রি ইউজ করে আমরা এইভাবে বের করছি এখানে। তো এই যে √3 ইন্টু আর, এই অংশটা এই যে এক এক চ্যানেলের সেন্টার থেকে আরেক চ্যানেল সেন্টার পর্যন্ত। তো এটা একটু দেখে নিন। তো এবার আসেন এই যে হেক্সাগোনাল ক্লাস্টার সাইজ। তো এই যে আমরা বললাম যে কোনটা আমরা ইউজ করতে পারবো, মানে কতটা সেলের ইউজ করতে পারবো, সেটা হচ্ছে এই সূত্র ইউজ করে। তো এখানে আমাদের ক্লাস্টার হেক্সাগোনাল সেল প্যাটার্নের ক্লাস্টার সাইজ হবে এরকম, এন সমান আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার প্লাস আই জে। এখানে আই জে এর মান 0 1 2 3 এরকম। তো এখানে দেখেন পসিবল ভ্যালু অফ এন, তাহলে এন এর মান এই যে এইগুলো সম্ভব 1 3, তারপরে 4 7 9 12। এটা মূলত এই যে আই জে এর মান আমরা যদি বসাই তাহলে এখান থেকে যে এটা মানটা পাবো সেটা এখানে আসবে।
তো এই যে আমাদের এখন আই এবং জে এটা আমরা কিভাবে বের করব সেটা এখানে ব্যাখ্যা করা আছে, দেখেন। হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ এ কোচ্যানেল সেল ইন এ সেলুলার নেটওয়ার্ক। অর্থাৎ আমরা কোচ্যানেল সেল কিভাবে বের করব, একটা সেলুলার নেটওয়ার্কে কোচ্যানেল সেলটা আমরা কিভাবে বের করব। তো এটা বের করার জন্য আমরা কি করতে হবে, হেক্সাগোনাল প্যাটার্ন আমরা যদি ইউজ করি তাহলে স্টার্ট ফ্রম দ্য রেফারেন্স সেল, অর্থাৎ আমরা রেফারেন্স সেল থেকে স্টার্ট করব। তারপরে কি, মুভ আই সেল অ্যালং এনি স্ট্রেট চেইন অফ দ্য অ্যাডজেসেন্ট সেল হেক্সাগন, অর্থাৎ আই বরাবর আমরা যাব। তারপরে হচ্ছে কি করব, ফ্রম দ্যাট পজিশন টার্ন 60 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন আইজ ইজ 120 ডিগ্রি হবে। তাহলে মুভ জে সেল অ্যালং দ্য নিউ ডিরেকশন। তো এই কথাগুলো আমরা এখানে ফিগারের মাধ্যমে দেখলে বুঝতে পারবো ক্লিয়ারলি। তো দেখেন এই যে এই ফিগারটা একটু খেয়াল করেন। তো এখানে মূলত বলা হয়েছে আমাদের প্রথমে হচ্ছে আই এক্সিস যাইতে হবে, মানে এই যে আমাদের যে ইয়েটা আছে সেটা হচ্ছে প্রথম দিকে, মানে প্রথমে যে যে দিক বরাবর যাব সেটা হচ্ছে আমাদের আই এক্সিস। তাহলে মনে করেন আমরা এই যে এই সেলটা থেকে শুরু করব, এই যে এখানে এইখান থেকে শুরু করব। আমাদের বলা হয়েছে যে আই এর মান যদি 2 হয় এবং জে এর মান যদি 2 হয় তাহলে আমাদের আহ, আমাদের এই যে এন এর মান হবে 12, এটা। অর্থাৎ একটা ক্লাস্টারে থাকবে 12টা সেল। এখন 12টা সেল পর পর আমাদের এরকম আবার কো চ্যানেল ইউজ করতে পারবো আমরা। তো এই জিনিসটা আমরা এখানে বের করব। তো এই জিনিসটা এই ফিগারের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা আমাদের কো চ্যানেল সেল হবে। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা সেল থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে মনে করেন আমরা এই সেলটা থেকে যাত্রা শুরু করব, দেন আই, তাহলে প্রথমটা হচ্ছে আই। তো এই সেলের আমরা যে কোনো দিক থেকে শুরু করব। এখানে 6টা ইয়ে আছে, বাহু আছে, এখানে হেক্সাগন। তো 6 বাহু যে কোনো এক বাহু থেকে আমরা শুরু করতে পারি। তো যেহেতু আমাদের এদিকে একটু বেশি আছে তো আমরা এদিকে গেলাম, তাহলে প্রথমে দুই দুই ঘর যাব। তাহলে এইখান থেকে আমাদের এই এক ঘর আসলাম এইখানে, আর এক ঘর যাব এইখানে। তো এইখানে আসার পর কি করতে হবে, 60, এটা এদিক দিয়ে সোজা যাওয়ার কথা। তো সোজা না গিয়ে আমরা কি করব, এখানে 60 ডিগ্রি বাঁকা, এই যে এই অংশটা এখানে দেখানো আছে, অর্থাৎ 60 ডিগ্রি আমরা কাউন্টার ক্লকওয়াইজে এদিকে আসব। তো এদিকে আসার পর আমাদের কি করতে হবে, পরে জে এর মান যত ঘর আছে অত ঘরে যাইতে হবে। তাহলে এই যে একটু বাঁকা হইলাম, বাঁকা হওয়ার পর জে এর মান 2, তাহলে এখানে এক ঘর আর এখানে এক ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের এটার জন্য কো চ্যানেল। অর্থাৎ এই যে সেল, এই সেলের জন্য আমাদের কো চ্যানেল হচ্ছে এইটা, এইদিকে। আবার সিমিলারলি আমরা যদি এই দিক থেকে শুরু করি, দেখেন এদিক থেকে যদি শুরু করি তাহলে কি হবে, এই যে প্রথমে গেলাম 2 ঘর, তারপরে এই যে 60 ডিগ্রি, সরি, এই যে 60 ডিগ্রি বাঁকা করব, তারপরে এদিকে আবার 2 ঘর যাইতে হবে। এই যে তখন এইখানে যে সেলটা থাকবে ওটা হবে আমাদের কোসেনাল সেল। তো এবার যদি এই যে এই অংশটা শুরু করেন তাহলে দেখেন এই অংশটা থেকে আমাদের 2 ঘর এদিকে যদি যাই, যাওয়ার পর এই 60 ডিগ্রি বাঁকা হইলাম, তারপরে আবার এই যে 2 ঘর, তাহলে এই সেলটার জন্য আমাদের কোচ্যানেল হচ্ছে এটা। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। হ্যালো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা এটা কি এখন বের করতে পারবেন? স্যার বুঝতে পারলাম না কিভাবে, মানে কোশ্চেনটা একটু বলে আরেকবার একটু বলেন স্যার। তা আমাদের মনে করেন এরকম একটা ইয়ে দেওয়া আছে, ফিগার আছে। তো আমাদের বলা হবে যে এই যে আই এর মান যদি 1 হয়, আই এর মান যদি 2 হয় এবং জে এর মান যদি 2 হয়, তাহলে কোন অংশে কো চ্যানেল থাকবে। মনে করেন এখানে কিছু নাই, জাস্ট ফিগারটা আছে। তো এইখানে আমাদের বলা হয়েছে এটা 1 নাম্বার। এখন 1 নাম্বার সেল। এখন এই 1 নাম্বার সেলে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো, আমরা জানি যে এই ফ্রিকোয়েন্সিটাকে আমাদের ইউজ করতে হলে একটা মিনিমাম ডিস্টেন্সে রাখতে হবে। এখন সেই ডিস্টেন্সটা কত সেটা জানার জন্য আমাদের এই যে আই এবং জে এক্সিস ইউজ করতে হবে।
তো এটা বের করার জন্য আমরা কি করব, এই যে প্রথমে আমাদের আই এর মান 2, তো আমরা এখানে দেখেন 6টা বাহু আছে, এই ঘরে 6টা বাহু আছে, তো আমরা যে কোনো এক দিক থেকে যাত্রা শুরু করব। দেখেন মনে করেন আমরা এই ইয়া থেকে এই দিকে যাব, তো এইদিকে 2 পর্যন্ত যাব, এই এই একটা ঘর, তারপরে এই একটা ঘর, দুইটা। দেখেন এই যে তারপরে এটার কি এদিক দিয়ে সোজা যাওয়ার কথা ছিল, তো এরপরে আমরা সোজা না গিয়ে কি করবো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিলাম কাউন্টার ক্লকওয়াইজে। তারপরে জে এর মান যত আছে অত ঘর যাব, তাহলে জে এর মান 2 আছে, তাহলে এখানে 1, আবার এখানে 1, তো এই ঘরটা হবে এটার কোসেনাল। সিমিলারলি আমাদের যদি বলা হয় যে এটা এই এর কোসেনাল কোনটা হবে, তো দেখেন এখানে যেহেতু এদিক ফিগার এদিকে নাই, আমাদের যেদিকে আছে আমরা ওইদিকে যাইতে পারি। তাহলে দেখেন এইখান থেকে আমরা এদিকে 2 আসবো, 1 2, এদিকে আসলাম, আসার পর এটাতে কাউন্টার ক্লকওয়াইজ এদিকে যাব, যাওয়ার পর এই যে এদিকে 1 হবে, এই যে এইখানে আমাদের তখন এই ঘরটা হবে। তো এইভাবে আমাদের এখান থেকে বের করতে হবে। তো এটা আর কয়েকটা ফিগার দেখলে বুঝতে পারবেন ভালোভাবে। তো দেখেন এই যে এই অংশটা খেয়াল করেন, তো এখানে বলা হয়েছে, দেখেন এখানে নাম্বারগুলো দেওয়া আছে, তো 1 থেকে 12 পর্যন্ত আছে এখানে। আই এর মান এখানে 2 আর জে এর মান হচ্ছে 2। তো আই এবং জে এর মান হচ্ছে 2, তাহলে আমাদের এন এর মান কত হবে, এন এর মান বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করব, এই যে। তো এখানে দেখেন আই এর মান 2, এন এর জে এর মান 2 বসান, তাহলে এখানে এন এর মান 12 পাবেন আমরা, এখানে আমরা 12 পাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্লাস্টার সাইজ, অর্থাৎ আমরা 12টা ঘর পর পর আমাদের ফ্রিকোয়েন্সিগুলো ইউজ করতে পারবো। অর্থাৎ একটা ক্লাস্টারে টোটাল 12টা সেল থাকবে, অর্থাৎ পাশাপাশি 12টা সেলে কোনো একই ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করতে পারবো না, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। এখন আমরা 12টা ঘর পর 12টা সেল পর তো আমরা আবার ওই সেম 12টা ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করতে পারবো। তো ওই 12টা ফ্রিকোয়েন্সির কোন কোন জায়গায় কোনটা হবে, যেমন এই যে এখানে 1 আছে, তাহলে আর এখানে যতগুলো 1 থাকবে সবগুলোতে একই ফ্রিকোয়েন্সি ইউজ করা লাগবে, এটার মানে হচ্ছে এটা। তো এইখানে দেখেন এই যে 12টা আছে নীল রঙের প্রথমটাতে, তো এই 12টা হচ্ছে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। এখন তারপরে যে সাদা সাদা ঘরগুলো আছে, এই যে এখানে দেখেন, এই যে মনে করেন এরপরে সাদা ঘর এই যে 5, তো এই 5 হচ্ছে কো চ্যানেল, এই যে এখানে 5 কোনটা, এটা না? হ্যাঁ। তো এই যে এই 5টার কো চ্যানেল হচ্ছে এই 5, মানে যতগুলো 5 এখন আমরা দেখবো সবগুলোই একই ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে। তো এইটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির ইউজ। তো এই 5টা এখানে কিভাবে আসলো, আমরা বলতেছি এখানে 5, তো এই 5টা এইখানে কেন আসলো, অন্য জায়গায় হলো না কেন, মানে এই সাইডে হলো না কেন, এই 11 জায়গায় হলো না কেন? তো এটা জানার জন্য আমাদের এই যে আই এবং জে ইউজ করতে হয়। তো এটা কিভাবে বের করব, তো আমরা এই যে এইখান থেকে শুরু করলাম, দেখেন এই পাঁচ হচ্ছে আমাদের রেফারেন্স, তো আই আছে এক্স এক্সিস, তাহলে আমরা কি করব, এইখান থেকে এই যে 2 এর মান যাব, এই 1 এই 2 ঘর গেলাম, তারপরে আমরা এবার এদিক দিয়ে সোজা না গিয়ে আমরা কি করব, এদিক দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হব, বাঁকা হওয়ার পর জে এর মান যত ঘর অত ঘর যাব, তাহলে এই যে 1 2, এই যে দেখেন এই ঘরটা হবে 5। সিমিলারলি এই যে এখানে 4 আছে, তাহলে 4 এটা, তো এরপরে 4 কত হবে, দেখেন এই যে 1 2, এরপরে 60 ডিগ্রি বাঁকা 1 2, এই যে 4, এই ঘর হবে। বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন এই যে এই ঘরটায় আসেন, এখানে আই এর মান হচ্ছে 2, জে এর মান হচ্ছে 1, আর এন এর মান তাহলে কত হবে 7। এখন 7 সেল ক্লাস্টার, তো এখন এই যে আমাদের এই 7টা হচ্ছে আমাদের রেফারেন্স। এখন এই 7টার রেসপেক্টে আমরা কি করব, বাকিগুলা বের করব। তো দেখেন এখান থেকে তাহলে এই যে 4, এখানে 4 আছে, তাহলে এই 4 আর কোন কোন জায়গায় ইউজ হবে, তো সেটা আমাদের বের করার জন্য কি করতে হবে, দেখেন আই এর মান হচ্ছে কত 2, জে এর মান হচ্ছে 1, তো আমাদের কি করতে হবে, এই যে 6টা এখানে বাহু আছে, তো 6 বাহু থেকে 6 বার আমরা ইউজ করতে পারি। যেমন এখানে দেখেন আই এর মান এখানে 1 গেল, এখানে 1 2, তারপরে আমাদের কি করতে হবে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বাঁকা করে জে এর মান 1 যাইতে হবে, তাহলে এই যে এটা, তাহলে এইটা হবে 4। সিমিলারলি আবার এখান থেকে
এদিকে আসলাম একটা, আচ্ছা এটা না, এই যে এই বাহু থেকে যদি আসি তাহলে 1 2 আবার এখানে আসবো এদিক দিয়ে, তাহলে এটা হবে 4। তারপরে এই বাহু থেকে 1 2, এই যে এটা হবে 4। আবার এই বাহু থেকে যদি আসি 1 2, তাহলে এটা হবে 4। তারপরে এই যে এই বাহু থেকে 1 2, এই যে এটা হবে 4। এটা 1 2, এই যে এটা হবে 4। বুঝতে পারছেন? এই ঘরটা হবে 4। তো এইভাবে আমাদের বের করতে হবে সবগুলা। হ্যালো? জি স্যার, বুঝলাম বিষয়টা। তো আপনাদের পরীক্ষায় এরকম যদি ফিগার দেওয়া থাকে তাহলে আপনাদের মনে করেন একটা ঘরের নাম দেওয়া থাকবে, জাস্ট আপনারা এন এর মান বের করতে হবে। আর এই যে এই সেখানে কি নাম্বারগুলো, আই আর জে এর মান দেওয়া থাকবে? হ্যাঁ, আই আর জে এর মান দেওয়া থাকবে আর আপনাদের নাম্বারগুলো বসাইতে হবে এরকম। তো আপনাদের যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আপনাদের কোশ্চেনে জাস্ট ওই নাম্বারগুলো বসাইতে হবে আর কোশ্চেন সহ জমা দিতে হবে, এরকম থাকবে সিস্টেম। জি স্যার, জাস্ট মানে বুঝতে পারছি। ফিগারগুলো ড্র করা লাগবে না, জাস্ট আপনাদের ফিগারের নাম্বারগুলো বসাইতে হবে। ওকে স্যার। আর হচ্ছে ক্লাসটার সাইজ বের করতে হবে, অর্থাৎ এন এর মান। আই আর জে, ওই যে আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম এই সূত্র, এই যে এখানে এখানে আমাদের আই আর জে এর মান বসাইলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্লাসটার সাইজ। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো এখানে আমাদের এই যে একটা প্রুফ আছে, তো আমাদের হেক্সাগোনাল জিওমেট্রি ইউজ করে আমাদের বের করতে হবে যে কোসাইনাল রিউস রেশিও এত এবং এন এর মান এত। ক্লাস ডাউনলোড করে। হ্যালো? জি স্যার। কেউ কিছু বললেন নাকি? তো এইখানে আমাদের এই এই বিষয়টা, মানে এখানে একটা প্রমাণ আছে যে আমাদের কিউ এর মান যে কিউ সমান √3n হয়। তো এটা আমরা কিভাবে বের করব? তো যেখানে n এর মান এটা, তো এটা বের করার জন্য আমরা এই যে কোসাইন সেল জিওমেট্রি ইউজ করব এখান থেকে। তো দেখেন এখানে এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, একটা হেক্সাগোনাল লেআউট কল্পনা করতে হবে। তারপরে আমরা এই যে নাম যেগুলো বললাম আমরা সেইগুলো এখানে দেব। তো আমরা জানি কি যে দুইটা অ্যাডজাসেন্ট সেলের দূরত্ব হবে কি d সমান √3r, অর্থাৎ একটা সেল থেকে আরেকটা সেলের এই যে এখানে এই সাইডে দেওয়া আছে, দেখেন এই অংশটা, এই যে এখানে দেখেন এই সেলে কি লেখা অর্থাৎ এইখানে যে ডিসটেন্সটা আছে এটা হচ্ছে d। তো d সমান কত, এই যে d হচ্ছে √3r। তো এই অংশটা হচ্ছে √3r আর এই যে এই অংশটা হচ্ছে r, অর্থাৎ একটা সেলের রেডিয়াসটা r আর একটা সেল থেকে আরেকটা সেলের যে মাঝখানে ডিসটেন্স এটা হবে d, ছোট হাতের d। ছোট হাতের d সমান √3r। আর তাহলে এই যে এই এক্সিসটা কি হবে, দেখেন আমাদের এক্সিসটা হচ্ছে আই এক্সিস যদি হয় তাহলে এখানে এই ডিসটেন্সটা হলো আইডি। আর আমরা জানি একটু আগে দেখলাম যে আমরা এইদিকে যদি আই হয় তাহলে তার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে জে, তাহলে এখানে হবে এই ডিসটেন্সটা জেডি। আর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই যে আমরা ডিসটেন্সটা পাবো সেটা হলো আমাদের ডি। আর এই যে এ আর বি আমরা নাম দিলাম, একটার নামে একটার নাম বি, তাহলে এই যে এ আর বির মধ্যবর্তী ডিসটেন্স হইল 120 ডিগ্রি। তো এই বিষয়টা তো ক্লিয়ার নাকি, কোনটা কিভাবে আসলো? স্যার আরেকবার একটু বলেন। তো এখানে খেয়াল করেন এই যে এই ফিগারে আমরা তো একটু আগে বললাম যে একটা সেল থেকে আরেকটা সেলের যে ডিস্টেন্স সেটা মানে একটা সেলের সেন্টার থেকে এক পয়েন্টের যে ডিস্টেন্স এটা হচ্ছে আর বা রেডিয়াস। আর দুইটা সেলের সেন্টার টু সেন্টার যে দূরত্ব সেটা হলো ছোট হাতের আর। তো ছোট হাতের আর সমান আমরা জানি কি √3 × r। এইগুলো আমরা প্রথমেই পড়ছি।
তো এইগুলো আমরা জানি। এখন একটু আগে দেখলাম কি জে এক্সিস আই এর জে এক্সিস, তো আমরা জানি কি আই এক্সিস হচ্ছে যে কোনো একটা সেল থেকে আমরা এই যে 6 বাহু আছে 6 বাহুর যে কোনো একদিকে যাব, তাহলে এইটা প্রথমটা হচ্ছে কি আই এক্সিস। তো জে এক্সিস বের করার নিয়মটা কি? জে এক্সিস বের করবো আমরা আই এক্সিস, এই যে এদিকে সোজা এটা ছিল আই এক্সিস। তো এরপরে এই যে আই এক্সিস থেকে আমরা 60 ডিগ্রিতে কাউন্টার ক্লকওয়াইজ আসবো, এই যে বাঁকা হইলাম কাউন্টার ক্লকওয়াইজ। তারপরে যে এক্সিসটা পাবো সেটা হলো আমাদের জে এক্সিস। তো এখানে যদি আই এক্সিস হয় তাহলে এখানে হবে আইডি, আর এখানে জে এক্সিস হলে এখানে হবে জে ডি। আর এই যে দুই এক্সিস, তো এই দুই এক্সিস আমাদের যে ডিস্টেন্সটা বের করার নিয়ম কি? ভেক্টর, বা জাস্ট আমরা এই যে এই অংশটা হচ্ছে সোজাসুজি ডিস্টেন্স। তো এটার নাম হচ্ছে বড় হাতের ডি। এটা হচ্ছে জিওমেট্রি থেকে আমরা পাই। তাহলে এখানে কি হলো, এই যে এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, কারণ এদিকে আছে 60 ডিগ্রি। তাহলে এই একটা সরলরেখার প্রথম অংশটা কি 180 টোটাল, তো টোটাল 180 থেকে 60 বাদ দিলে হচ্ছে 120। ক্লিয়ার এবার? জি স্যার। হ্যাঁ, তো এই কথাটা এখানে বলা হয়েছে যে এদের সেপারেট কোস্যানেলের ডিস্টেন্স হচ্ছে ডি, আর এটাকে রিউজ ডিস্টেন্সও বলা হয়। আর কোস্যানেল রেশিও এই যে কিউ সমান ডি ভাগ আর, এইগুলো আমরা জানি। তো এরপরে আসেন, তো এই যে আমরা কিভাবে আই আর জে বের করব। ইন ফ্রিকোয়েন্সি রিউজ প্যাটার্ন আমাদের আই অ্যাক্সিসে যাইতে হয়, তারপরে অ্যাডজাসেন্ট হেক্সাগন, তারপরে কি হইতে হয় 60 ডিগ্রিতে বাঁকা করতে হয় কাউন্টার ক্লকওয়াইজ, তারপরে জে অ্যাক্সিস বরাবর যাইতে হয়। তাহলে আই এবং জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এই কথাগুলো এখানে বলা হয়েছে। তো এখানে দেখেন, তাহলে আমরা দুইটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর আছে, তো এই দুইটার মান কি হবে? তো এই যে এ নাম দেওয়া হয়েছে কি আই এক্স, এই যে জে এক্সিসে যে মান এটাকে ধরা হয়েছে এ ভেক্টর, আর আই এক্সিসে এটাকে বি বি ভেক্টর ধরা হয়েছে। তো তাহলে দুইটা দূরত্ব কি দিতে হবে? আইডি জেডি। আচ্ছা, এখানে উল্টা হয়েছে, এখানে নামটা হবে, এটা হবে ফিগারে একটু ভুল আছে, এক্সিসটা এ আর এক্সিসটা বি এরকম। তো তাহলে আমরা ডিস্টেন্সটা একই পাবো, জাস্ট আই আর জে এই জায়গায় চেঞ্জ হবে একটু। তো এদের অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এখন এই ডিস্টেন্সটা কি হবে? তো এই ডিস্টেন্সটা বের করার জন্য আমাদের ভেক্টরের জিওমেট্রি ইউজ করতে হবে। তো এটা হচ্ছে এরকম, ডি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র ইউজ করে আমরা জাস্ট মান বসাবো। তো এখানে দেখেন এ আর বি এর মান আমরা বসাইছি, আর cos এর মান হচ্ছে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, এই যে এখানে বসানো হয়েছে। তো এটা বসানোর পর আমরা মান পেলাম কি? এটা ডি স্কয়ার সমান 3r স্কয়ার ইন্টু আই স্কয়ার জে স্কয়ার প্লাস আই জে। তো আমরা জানি কি ক্লাস্টার সাইজ এন, এন সমান হচ্ছে কি আই স্কয়ার জে স্কয়ার প্লাস আই জে, তাহলে এই অংশটা সমান আমরা এন লিখতে পারি। তাহলে এখানে হয় ডি স্কয়ার সমান 3r স্কয়ার এন। তো এখানে দেখেন স্কয়ারটাকে আমরা যদি উঠাই দেই তাহলে এই মানটা পাবো। তো এখন আমরা জানি কি এই যে রিউজ রেশিও কিউ সমান কি ডি ভাগ আর। এখন এই ডি এর মানটা এখানে বসাই, তো ডি এর মানটা যদি এখানে বসাই আমরা, তাহলে কিউ সমান √3n এই অংশটা পাবো। ক্লিয়ার? এখানে জাস্ট বেশি কিছু না, শুধুমাত্র এই অংশটাতে একটু সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, আর জিওমেট্রি অনুযায়ী আমরা এই যে কোন অ্যাঙ্গেল গুলো পাইছি। এখানে কি কোনো সমস্যা আছে আর? হ্যালো, জি স্যার। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের কিছু ম্যাথ আছে, এই আমরা এতক্ষণ যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলোর উপরে কিছু ম্যাথ আছে। তো এখন দেখেন
consider a cellular communication system with a cluster size n হচ্ছে 7 resulting in a frequency reuse factor হবে কি 1/n এটা the system has a total of এত available duplex channel. The cluster pattern is repeated 3 times to provide the coverage over the entire service area. তো আমাদের এখানে কি বলা হয়েছে যে একটা ক্লাস্টার সাইজ আছে যার সেল হচ্ছে কত 7, তাহলে আমাদের রিউজ ফ্যাক্টর হবে 1/7। তো এখানে টোটাল চ্যানেল আছে 490টা, তাহলে আমাদের কি করতে হবে ক্লাস্টারটা রিপিট হয়েছে 3 বার, অর্থাৎ এই যে 7টা চ্যানেল সেল, এই 7টা সেল 3 বার রিপিট হয়েছে, তাহলে টোটাল 21টা সেল আছে। তো আমাদের কি করতে হবে ডিটারমাইন দ্য নাম্বার অফ চ্যানেল অ্যালোকেটেড টু ইচ সেল এবং টোটাল সিস্টেম ক্যাপাসিটি কত সেটা। তো এখানে দেখেন টোটাল নাম্বার অফ চ্যানেল কত 490টা, আর এন এর মান হচ্ছে কত 7, তাহলে টোটাল প্রত্যেকটা সেলে কতটা গুলি চ্যানেল পাবে জাস্ট এই যে টোটাল ভাগ এত। তো তাহলে টোটাল 70টা করে চ্যানেল থাকবে একটা করে সেলে, অর্থাৎ একটা সেলে টোটাল 70টা চ্যানেল থাকবে। তো এই 70টা চ্যানেল রিপিট হয়েছে কয়বার 3 বার, তাহলে এই যে এম এর মান হচ্ছে 3, এই যে এখানে এম এর মান হচ্ছে 3। তো তাহলে আমরা সিস্টেমের ক্যাপাসিটি কিভাবে বের করব, এই যে সূত্র হচ্ছে এটা এম গুণন এফ, অর্থাৎ এম হচ্ছে এই যে কতবার রিপিট হয়েছে সেটা, আর এফ হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। তো এই যে 1470, তাহলে এই সিস্টেমের ক্যাপাসিটি হচ্ছে 1470 চ্যানেল। এরপরে দেখেন 2 নাম্বারটা। তো এখানে 2 নম্বরে কি বলা হয়েছে, তো দেখেন 2 নম্বরে আমাদের বলা হয়েছে একটা সেলুলার সিস্টেম যার ভয়েস চ্যানেল হচ্ছে এত, অর্থাৎ এখানে টোটাল ট্রাফিক 1200, মানে এখানে 1200টা চ্যানেল আছে। তো দ্য এরিয়া অফ ইচ সেল ইজ 9 কিলোমিটার, অর্থাৎ যে সিস্টেম, তো প্রত্যেকটা সিস্টেমের যে সেলগুলো আছে তো সেই সেলগুলো 9 কিলোমিটার এরিয়াতে কাজ করে। এখন টোটাল কভারেজ এরিয়া অফ দ্য সিস্টেম ইজ 3600 কিলোমিটার। তো একটা সেল যদি 3600 কিলোমিটার হয়, তাহলে মানে 9 কিলোমিটার হয়, তাহলে টোটাল হচ্ছে 3600 কিলোমিটার আছে, তাহলে এখান থেকে আমরা চ্যানেল বের করতে পারবো। তাহলে এখানে কি করতে হবে আমাদের ক্যালকুলেট দ্য সিস্টেম ক্যাপাসিটি ইফ ক্লাস্টার সাইজ এন হচ্ছে 4 হয়, অর্থাৎ এখানে এন এর মান যদি 4 হয় তাহলে আমাদের এই যে সিস্টেম এর ক্যাপাসিটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখেন ভয়েস চ্যানেল আছে 1200, আর একটা সেলের এরিয়া হচ্ছে 9 কিলোমিটার, তাহলে টোটাল এরিয়া হচ্ছে এত, তাহলে আমাদের কয়টা সেল থাকবে এই সিস্টেমে, তাহলে টোটাল সেলকে আমরা যদি এই সেল মানে এ হচ্ছে এরিয়া, একটা সেলের এরিয়া দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পাবো, অর্থাৎ এখানে টোটাল 400টা সেল আছে। আমাদের এই যে সিস্টেম এই 3600 কিলোমিটার স্কয়ার এই অংশটাকে কভার করার জন্য আমাদের 400 সেল লাগবে, অর্থাৎ 400টা টাওয়ার লাগবে সোজা কথায়। তো 400টা টাওয়ার আমাদের এই এরিয়াটাতে, এই এরিয়াটা কভার করবে 3600 কিলোমিটার, এটা কভার করবে। এখন এন এর মান আমাদের দেওয়া আছে কত 4, তাহলে চ্যানেল প্রত্যেকটা চ্যানেলে সেল আছে কয়টা এই সিস্টেমের জন্য n ইজিক্যাল টু 4 এর জন্য, তাহলে কি হবে এখানে এই যে চ্যানেল সংখ্যা ভাগ ক্লাস্টার সাইজ, তাহলে এখানে 300টা, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটা সেলে 300টা চ্যানেল থাকবে যদি আমরা n এর মান 4 ইউজ করি। তাহলে এখানে সেল আছে 400টা, আর এখানে প্রত্যেকটা সেলে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি হবে 300 যদি n এর মান হচ্ছে 4 হয়, মানে ক্লাস্টার সাইজ যদি 4 হয় তাহলে আমরা এভাবে বের করতে পারবো। তো এখানে সিস্টেম ক্যাপাসিটি কি নাম্বার অফ সেল গুণন চ্যানেল পার সেল, তাহলে এই যে টোটাল সেল আছে এতটা, আর একটা সেলে আমাদের হইতে পারে কত 300, এই তো।
তাহলে এই চ্যানেলের ক্যাপাসিটি হবে, মানে এই সিস্টেমের ক্যাপাসিটি হবে এত। ক্লিয়ার এই অংশে? জি স্যার। তো 2 নম্বরে খেয়াল করেন, ক্যালকুলেট দ্য সিস্টেম ক্যাপাসিটি ইফ দ্য ক্লাস্টার সাইজ ইজ 7. Does the decreasing the reuse factor n increase the system capacity? Explain. তো এখানে বলা হয়েছে এখন এই সিস্টেমে আমরা যদি ক্লাস্টার সাইজ 7 ইউজ করি তাহলে আমাদের সিস্টেম ক্যাপাসিটি কত হবে, আর এই সিস্টেম ক্যাপাসিটি কি আগের সিস্টেম ক্যাপাসিটি থেকে বেশি না কম সেটা আমাদের এক্সপ্লেন করতে হবে। তো আমরা একটু দেখি তাহলে। তো এখানে খেয়াল করেন, এখানে সিস্টেম ক্যাপাসিটি 7 হইলে এই যে আমরা প্রত্যেকটা চ্যানেলে কয়টা সেল থাকবে এটা। তো আমরা এখানে যেহেতু পয়েন্ট আমরা নিতে পয়েন্ট ইউজ করব না, তো আমাদের কি করতে হবে, এই যে 0.5 এর উপরে গেলে আমরা তার পরেরটা নিতাম অথবা আমরা তার কমটা নিলাম। এখানে 171টা। তাহলে এবার দেখেন যেহেতু আমরা n = 7 ইউজ করছি মানে ক্লাস্টার সাইজ 7, তাহলে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা সেলে আমাদের চ্যানেল সংখ্যা কমে যাচ্ছে। আগে ছিল 300টা, এখন হচ্ছে 171টা। তাহলে এর সিস্টেম ক্যাপাসিটি কত হলো দেখেন, 68,400 চ্যানেল। আগে কি ছিল 1,20,000। তো তাহলে এখানে দেখেন আমাদের কি হলো, এখানে আমাদের ক্যাপাসিটি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? তো does decreasing the কমছে স্যার। reuse factor n increase the system capacity? 1,20,000 ছিল, এখন হচ্ছে 68,400। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু ক্লাস্টার সাইজ কমাইছি তাহলে আমাদের এখানে সিস্টেম ক্যাপাসিটি আগেরটাই বেশি ছিল। তো এই কথাটা এখানে বলা হয়েছে ডিক্রিজিং রিউজ ফ্যাক্টর n। তো এখানে দেখেন comparing the two cases, decreasing reuse factor from 7 to 4 increases the system capacity significantly. তা এখানে দেখেন, এখানে হচ্ছে 68,000 আর ওখানে হচ্ছে 1,20,000 ছিল। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে আমরা যদি n এর মান কমাই তাহলে আমাদের চ্যানেলের যেটা ইনক্রিজ হবে। কিন্তু এখানে আরো একটু সমস্যা আছে। তো চ্যানেল ক্যাপাসিটি ইনক্রিজ হলে আবার এখানে পাশাপাশি সেলের মধ্যে থাকবে বেশি, কি বলে এটাকে, কো চ্যানেল ইন্টারফারেন্স এটা হাই থাকবে। এই কথাটা এখানে দেখেন, এখানে কো চ্যানেল ইন্টারফারেন্সটা বেশি থাকবে, মানে এক চ্যানেল থেকে নয়েজ আর এক চ্যানেলে আসতে পারে যেহেতু পাশাপাশি একই ফ্রিকোয়েন্সি ইউজ হবে। তো এই কারণে এটাকে ট্রেড অফ করা হয়, অর্থাৎ আমরা এমন ভাবে ইউজ করব যাতে আমাদের চ্যানেল ক্যাপাসিটি মানে কি সিস্টেমের ক্যাপাসিটিও একটা মিনিমাম লেভেলে থাকে, প্লাস নয়েজ লেভেলটাও একটা মিনিমাম লেভেলে থাকে। তো তারপরেরটা কি বলা হয়েছে, হাউ মেনি টাইম শুড এ ক্লাস্টার সাইজ 7 বি রেপ্লিকেটেড টু কভার দ্য ইন্টার সেলুলার এরিয়া? অর্থাৎ এখন আমরা এই যে 7 সেল যদি ইউজ করি তাহলে কতটা টোটাল সেল লাগবে এই যে 3600 কিলোমিটার স্কয়ার এরিয়াকে কভার করার জন্য। তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল বিষয়, যেমন আমাদের যে টাওয়ারগুলো ডিজাইন করা হয়, তো টাওয়ারগুলো কিন্তু এইভাবেই ডিজাইন করা হয় যে একটা টাওয়ার মনে করেন 10 কিলোমিটার বা 20 কিলোমিটার কভার দেবে, তাহলে আমাদের একটা ডিস্ট্রিক্ট বা একটা উপজেলা কভার করতে আমাদের টোটাল কয়টা টাওয়ার লাগতে পারে। তো এইগুলা হিসাব মূলত এইভাবে করা হয়। তাহলে এখানে দেখেন আমাদের ক্লাস্টার সাইজ কত, 7। তাহলে একটা আমরা জানি কি একটাতে কভার করা হয় 9 কিলোমিটার, তাহলে এক ক্লাস্টারে কভার হবে কত, 63 কিলোমিটার। তো টোটাল হচ্ছে কত, 3600। তাহলে আমরা কয়টা কয়টা সেলের দরকার হবে, এই যে তাহলে এখানে আমাদের এম এর মান হবে 58। এখানে ফ্র্যাকশন যেহেতু আছে তো ফ্র্যাকশনকে আমাদের একটু বাড়াই লিখতে হবে। তো তাহলে আমাদের লাগবে কত, 58 বার। অর্থাৎ আমরা এই যে 7 সেলকে 58 বার রিপিট করব, বুঝতে পারছেন? মানে একই ফ্রিকোয়েন্সি আমরা 58 বার রিইউজ করতে পারবো বুঝতে পারছি। একটা মিনিমাম ডিস্টেন্স পর পর। এভাবে 58 বার আমরা যদি রিইউজ করে তাহলে আমরা এই পুরো এরিয়াটাকে কভার করতে পারবো।
এখানে কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখানে 3 নাম্বার এক্সাম্পল দেখেন। একটা cellular system with hexagonal cell size of equal size if cluster size is 7 and the cell radius is 5 kilometer, determine the minimum co-channel reuse distance. তো এখানে কি বলা হয়েছে, একটা হেক্সাগোনাল সেল সাইজ ইকুয়াল সাইজ সব ইউজ করা হয়েছে। সেখানে আমাদের ক্লাস্টার সাইজ বলা হয়েছে 7, মানে n এর মান 7 দেওয়া আছে, আর এর রেডিয়াস r, আর এর মান আছে 5 কিলোমিটার। এখন বলা হয়েছে ডিস্টেন্স, মিনিমাম কো চ্যানেল রিউজ ডিস্টেন্স, অর্থাৎ আমাদের এখানে ডি এর মান চাচ্ছে, বড় হাতের ডি এর মান এখানে বের করতে হবে। তো বড় হাতের ডি এর মান বের করার সূত্র কি? তো আমরা জানি কি কিউ সমান এটা √3 × n, তাহলে এখানে কিউ এর মান আমরা পাইলাম। তো আমরা জানি কি কিউ সমান ডি ভাগ আর। তো এখান থেকে আমরা ডি এর মান বের করব, ডি সমান হবে কি কিউ আর, এই যে এটা। অর্থাৎ এই যে এখানে দেখেন 22.21 কিলোমিটার, অর্থাৎ আমরা 21 কিলোমিটার পর পর সেই 22 কিলোমিটার পর পর হচ্ছে আমরা ওই একই ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা টপিকস আছে এখানে। তো এখানে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি প্ল্যানিং। তো ফ্রিকোয়েন্সি প্ল্যানিং মানে আমরা যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করব, তো এই ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে কিভাবে ইউজ করতে পারি? ফ্রিকোয়েন্সি প্ল্যানিংটা কি? And frequency planning is the process of assigning radio frequency to the cell in a cellular network so that the limited spectrum is used efficiently while keeping interference within the acceptable limit. তো আমরা আগেই বলছি যে আমাদের স্পেকট্রাম লিমিট অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমাদের লিমিটেড। তো এই লিমিটেডকে আমরা এমনভাবে ইউজ করব যাতে আমাদের কাজও হয়, আবার আমাদের মানে সিগন্যালে ইন্টারফারেন্সও না থাকে। তো এই যে এই দুইটার একটা মানে এই দুইটা লিমিটেশন, তো এই লিমিটেশনকে ওভারকাম করার জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটাকে একটা নির্দিষ্ট প্ল্যানে ইউজ করতে হবে। তো এই প্ল্যানিং যে প্রসেস, এটাকে বলা হয় মূলত ফ্রিকোয়েন্সি প্ল্যানিং। তো এখানে দেখেন ফ্রিকোয়েন্সি প্ল্যানিং মূলত হচ্ছে 3 ধরনের হইতে পারে। তো নরমালি 2 ধরনের বেশি ইউজ করে, ফিক্সড প্ল্যানিং আর ডাইনামিক। অনেক জায়গায় এই দুই ধরনের আছে, আবার অনেক জায়গায় মানে দেখবেন 3 ধরনের ইয়া আছে, সিস্টেমও আছে। তো আমরা এখানে 3 ধরনেরই পড়ি। তো প্রথমটা হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সি প্ল্যানিং, অর্থাৎ ফিক্সড চ্যানেল অ্যালোকেশন। তো এখানে হচ্ছে প্রত্যেকটা সেলে আমরা পার্মানেন্টলি একটা অ্যাসাইন করব ফ্রিকোয়েন্সি। মনে করেন আমাদের টোটাল সেল আছে 60টা, আমাদের ফ্রিকোয়েন্সি আছে 700, তাহলে আমরা প্রত্যেকটা সেলে 100 করে দিয়ে দেবো। এটা হচ্ছে ফিক্সড চ্যানেল। এখানে ট্রাফিক, যদি কোনো চ্যানেলে ট্রাফিক থাকে সেখানেও 700 থাকবে, 100 থাকবে, আর যদি নাও থাকে সেখানেও 100 থাকবে, মানে এর কোনো চেঞ্জ হবে না। এই বিষয়টা হচ্ছে এরকম। তারপরে ডায়নামিকটা কি? তো ডায়নামিক চ্যানেল অ্যালোকেশন, এখানে হচ্ছে আবার ফ্রিকোয়েন্সিটাকে আমরা এমনভাবে অ্যাসাইন করব যাতে একটা চ্যানেল, মনে করেন একটা সেলে যদি ট্রাফিক বেশি হয় তাহলে ওইখানে আমরা বেশি ফ্রিকোয়েন্সি দিয়ে দেবো, আর যদি দেখি যে এখানে ট্রাফিক নাই তাহলে এখানে আমরা কম ফ্রিকোয়েন্সি দিয়ে দেবো। মানে এখানে কোনো পার্মানেন্টলি অ্যাসাইন না। যেমন মনে করেন শহর, তো শহরে কি লোক সংখ্যা বেশি, তো শহরে লোক সংখ্যা বেশি মানে কি এখানে আমাদের যে সেলগুলো থাকবে ওই সেলগুলোতে আমাদের কি ট্রাফিক বেশি আসবে, আর গ্রামে হচ্ছে কি থাকবে লোক সংখ্যা কম, তাহলে ওখানে ট্রাফিকটাও কম হবে। তো এইরকম যে যখন আমাদের দেখবে সিস্টেম যে একটা অংশে আমাদের কি আছে ট্রাফিক বেশি, তাহলে ওখানে আমরা বেশি করে চ্যানেল দিয়ে দেব, আর যেখানে দেখবো ট্রাফিক কম সেখানে আমরা কম দিয়ে দেবো। এই হচ্ছে প্রসেস। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। এরপরে আসছেন হাইব্রিড। তো হাইব্রিডটা হচ্ছে এরকম যে দুইটাই থাকবে, দিস
approach combine fixed and dynamic frequency planning. Each cell is given a set of fixed locally assigned frequencies and additional set of shared or variable frequencies. অর্থাৎ এখানে এমন একটা সিস্টেম যে আমরা প্রথমে কিছু দিয়ে দিচ্ছি, যে মনে করেন একটা অংশে সব সময় ধরেন 100টা ইয়ে থাকে, ট্রাফিক থাকে, 100টা মোবাইল মনে করেন অলওয়েজ কথা বলে এরকম। কিন্তু কিছু কিছু সময় আবার দেখা যায় 150টা হইতে পারে, আবার কিছু কিছু সময় দেখা যায় ওখানে 100 বা 100 কম এরকম। তো আমরা কি করব, যে সবগুলোকে মনে করেন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দিয়ে দিলাম, যে সবাইকে 100 করে দিলাম, আমাদের টোটাল 700 গেল, তাহলে আমাদের ধরেন টোটাল ফ্রিকোয়েন্সি আছে 1000। আর যে 300 থাকলো, তো এই 300কে আমরা কি করব, যে সেলে যখন দরকার হবে তখন আমরা তাকে দিয়ে দেব। এই হচ্ছে কম্বাইন বা হাইব্রিড ফ্রিকোয়েন্সি প্ল্যানিং। ক্লিয়ার? তো এরপরে আমাদের টপিকস আছে ইন্টারফারেন্স। তো এই যে আমরা বললাম ইন্টারফারেন্স, এতক্ষণ থেকে বলতেছি ইন্টারফারেন্স। তো ইন্টারফারেন্স কি এবং কি কারণে হয় এগুলো আমরা এখানে পড়ব। তো ইন্টারফারেন্স দেখেন, ইন্টারফারেন্স ইন মোবাইল কমিউনিকেশন ডিক্রিজ দ্য সিস্টেম পারফরমেন্স বাই রিডিউসিং চ্যানেল ক্যাপাসিটি, ইনক্রিজিং নয়েজ অ্যান্ড কজিং কল ড্রপস আর ব্লকিং। তাহলে ইন্টারফারেন্সের কারণে আসলে কি কি হয়, আমাদের চ্যানেলের ক্যাপাসিটি কমে যায়, আমাদের ওখানে নয়েজ বেশি হয়, আবার এর কারণে আমাদের কল ড্রপ বা কল ব্লকিং হইতে পারে। এইগুলো হচ্ছে আমাদের ইন্টারফারেন্সের কারণ। তো এখানে সোর্স কি কি হইতে পারে, যেমন দেখেন অ্যানাদার মোবাইল ইউজার অপারেটিং ইন দ্য সেম সেল, অর্থাৎ মনে করেন একই সেলে একসাথে দুইজন কথা বলতেছে, এরকম একটা হইতে পারে। তারপরে কি অ্যান অনগোয়িং কল ইন এ নাইবরিং সেল, মনে করেন পাশের একটা সেলে আরেকজন কথা বলতেছে। অথবা ডিফারেন্ট বেস স্টেশন অপারেটিং অন দ্য সেম অর নিয়ার বাই ফ্রিকোয়েন্সি, অথবা এমন হইতে পারে ওই যে আমরা যে সেলগুলো পড়লাম এরকম হেক্সাগোনাল এরকম। তো এই যে আমরা কি জানি যে পাশাপাশি দুইটা সেলে কখনো একই ফ্রিকোয়েন্সি থাকবে না, কিন্তু এরা যদি পাশাপাশি থাকে, মনে করেন জাস্ট কাছাকাছি ফ্রিকোয়েন্সি যদি হয়, তাহলেও এর এই এই সেল এই সেলের ফ্রিকোয়েন্সি এই সেলের ফ্রিকোয়েন্সির উপর একটা নয়েজ তৈরি করতে পারে। তো এইগুলো কারণে মূলত আমরা ইন্টারফারেন্স পাইতে পারি। তো এখন দেখেন এখানে দুই এইগুলোর উপর বেস করে দুই ধরনের আমরা ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স পাই, একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। তো কো চ্যানেল ইন্টারফারেন্স আর অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সটা কি, তো এটা ওই যে নাম অনুযায়ী আমরা বলতে পারি। তো এই যে পাশাপাশি যে চ্যানেল এইগুলোকে বলা হয় অ্যাডজাসেন্ট চ্যানেল। তো এর কারণে আমাদের কিছু ইয়ে হইতে পারে। আর ওই যে আমরা এইদিকে মনে করেন একটা ফ্রিকোয়েন্সি ইউজ করছি যেখানে সেম ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ এইখানে যে ফ্রিকোয়েন্সি আমাদের এইখানেও সেম ফ্রিকোয়েন্সি, তাহলে এই যে আমরা কি জানি যে একই ফ্রিকোয়েন্সি হলে কি হইতে পারে, ওই যে মনে করেন আমরা কথা তো মানে সিগন্যাল পাঠাচ্ছি একটা ফ্রিকোয়েন্সিতে, তাহলে এই টাওয়ার রিসিভ করবে না এই টাওয়ার রিসিভ করবে, এই দুই টাওয়ারের মাঝামাঝি ঝামেলা বাঁধে। তো এইখানে আমাদের নয়েজ তৈরি হয়। তো আমরা কি জানি যে এই যে নয়েজ যাতে তৈরি না হয় এই কারণে আমরা একটা ওই যে যে ডিস্টেন্সের কথা বললাম, মিনিমাম ডিস্টেন্স রাখতে হয় ডি। তো এই কারণেই মূলত আমাদের এই ডি দরকার। তো এর জন্য যে আমরা নয়েজটা পাইতে পারি সেটাকে বলা হয় কো চ্যানেল ইন্টারফারেন্স, মানে একই ফ্রিকোয়েন্সির চ্যানেলের জন্য যে ইন্টারফারেন্স তৈরি হয় সেটা। তো এখন দেখেন এখানে কো চ্যানেল ইন্টারফারেন্সটা কি, ওই যে যেটা বললাম যে আমরা কি জানি আমাদের কো চ্যানেল ইন্টারফারেন্সটা তৈরি হয় এই যে সেম ফ্রিকোয়েন্সি চ্যানেল আর রিউজড ইন ডিফারেন্ট সেল অর সেলুলার সিস্টেম। তো এই যে আমি যে কথাটা বললাম যে আমাদের এই চ্যানেলের ফ্রিকোয়েন্সি মানে সেলের ফ্রিকোয়েন্সি আর এই সেলের ফ্রিকোয়েন্সি তো একই, আমরা সিগন্যালটা পাঠাচ্ছি একই ফ্রিকোয়েন্সিতে, এখন কোন চ্যানেলটা আমাদের রিসিভ মানে কোন সেলটা আমাদের সিগন্যাল রিসিভ করবে, যেহেতু দুইটা ফ্রিকোয়েন্সি সেম, এই কারণে কি হয় মাঝে মধ্যে আমাদের একটা নয়েজ তৈরি হয়, বা এক জায়গায় কম হয় এক জায়গায় বেশি হয়, তো আমরা কথা ভালোভাবে শুনতে পারি না।
তো এটা একটা কারণ হইতে পারে। তো এই কথাগুলো এখানে বলা আছে যে আমাদের ওটা কি করতে হবে, এটা রিমুভ করার জন্য আমাদের এই ডিস্টেন্সটা মিনিমাম লেভেলে রাখতে হবে। তো এখানে দেখেন এই যে কিভাবে আমরা এটা রিডিউস করতে পারি। তো এই যে এখানে ডিস্টেন্স আমাদের ইনক্রিজ করতে হবে, তারপর ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ করতে হতে পারে, বা অপটিমাইজ সেল প্ল্যানিং, অর্থাৎ ওই যে আমাদের সেল কিভাবে আমাদের ডিজাইন করতে হবে, তো এটা অপটিমাইজ করতে হবে, পাওয়ার কন্ট্রোল করতে হবে যাতে আমাদের কি হয়, এক্সেসিভ সিগন্যাল পাওয়ার স্পিল ওভার না হয়, মানে বেশি তার দিকে ছড়িয়ে না যায় এরকম। তো অ্যাডজাসেন্ট চ্যানেলটা হচ্ছে কি, ওই যে পাশাপাশি যে চ্যানেল তার জন্য যে সিগন্যাল আমরা পাই, occurs due to interference from signal on frequencies adjacent to the desired channel। তো এখানে দেখেন এইখানে মূলত তৈরি হয় যে ইমপারফেক্ট রিসিভার ফিল্টার। তো আমাদের যে আমাদের রিসিভার থাকবে আমাদের চ্যানেলে, মানে সেলটাতে অর্থাৎ টাওয়ারে যে রিসিভার থাকবে, ওই রিসিভার যদি ভালোভাবে ফিল্টার করতে না পারে তার সিগন্যালকে, আমরা যে সিগন্যাল পাঠাচ্ছি, তাহলে সে কি করবে, তার পাশের যে সেল আছে, মানে পাশের যে টাওয়ার, সেই টাওয়ার থেকে সে ফ্রিকোয়েন্সি রিসিভ করবে। তাহলে দুই ফ্রিকোয়েন্সি একসাথে মিক্সড হয়ে আমাদের একটা নয়েজ তৈরি করবে। তো এটাই হচ্ছে মূলত অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। তো এখানে কিভাবে আমরা রিমুভ করতে পারি, তাহলে প্রপার এবং শার্প রিসিভার ফিল্টার ইউজ করতে পারি। তারপরে চ্যানেল অ্যাসাইনমেন্টটা আমরা কি করতে পারি, ভালোভাবে করতে পারি। তারপরে এডুকেট ফ্রিকোয়েন্সি স্পেসিং বিটুইন অ্যাডজাসেন্ট চ্যানেল, অর্থাৎ দুই চ্যানেলের মাঝখানে আমরা একটা ফ্রিকোয়েন্সি গ্যাপ রাখতে পারি বা পর্যাপ্ত ফ্রিকোয়েন্সি রাখতে পারি এটা।